সকাল 11টার খবর দিন পরে শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, মায়ের মৃত্যুর পর চোখদান, আর তা করে হতে হলো গ্রেফতার। অঙ্গ বিক্রির অভিযোগ তুলে পুলিশে নালিশ করেন প্রতিবেশীরা। অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার মৃতের সমাজকর্মী ছেলে সহ 5। নদিয়ার কৃষ্ণনগরের ঘটনায় শোরগোল। হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন মা। মায়ের চোখ দান করেন শিক্ষক ছেলে। এর জন্য তাকে গ্রেপ্তার করে ফেলল নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। কৃষ্ণনগরের সেনপুর শ্যামনগর পাড়া। এখানকার বাসিন্দা রাবেয়া বিবি, বয়স 65। 2024 সালে চক্ষুদানের সিদ্ধান্ত নেন। একটা স্বেচ্ছাসেবী সংস্থার কাছে অঙ্গীকারও করেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন রাবেয়া। রবিবার সকালে হার্ট অ্যাটাকে মারা যান। মায়ের মৃত্যুর খবর স্বেচ্ছাসেবী সংস্থায় জানান ছেলে আমির চাঁদ শেখ। সেই মতো রাবেয়া বিবির কর্নিয়া নিয়ে যায় স্বেচ্ছাসেবী সংস্থা। এখান থেকেই বিতর্কের শুরু। আমির চাঁদের প্রতিবেশীরা কোতোয়ালি থানার দ্বারস্থ হন। অভিযোগ করেন মৃতের অঙ্গ নাকি বিক্রি করা হয়েছে। এই অভিযোগ পেয়ে সক্রিয় হয়ে ওঠে পুলিশ। মৃতের 2 ছেলে সহ পরিবারের 5 জনকে গ্রেপ্তার করে। আমার মনে হয় এখানে একটা বড় কোনো একটা চক্রান্ত চলছে। আমরা বারবার জিজ্ঞাসা করেছিলাম যে যদি দান করে যায় তার তো কোনো পেপারস হবে, সেই পেপারসটা ওনারা দেখায়নি। হ্যাঁ, ইভেন পুলিশে গিয়ে ওখানে ফোন লাগায়। হ্যাঁ, ফোন লাগানোর পরে কিছু লোক বলে যে না, ওনার ছেলেরা দান করেছে, উনি দান করে যাননি। 5-7 জন লোকজন, তারা কার এক কথা হচ্ছে কিচ্ছু না, ভালো কাজ করেছে একটা। হ্যাঁ, এটা হচ্ছে হিংসা প্রতিবারের যেটা বলা হয়। ধৃতদের এদিন তোলা হয় কৃষ্ণনগর আদালতে। তাদের 3 দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। কৃষ্ণনগর থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। অঙ্গীকার করেছিলেন মা, আর সেই মতো মৃত্যুর পর চোখ দান করেছেন ছেলে। কিন্তু প্রতিবেশীদের অভিযোগে তাকেই গ্রেফতার করল পুলিশ। শিক্ষক তথা সমাজকর্মী ছেলে সহ 5 জনকে গ্রেফতার, আর এতে তৈরি হয়েছে বিতর্ক। মায়ের মৃত্যুর পর চোখ দান করেছেন, এর জন্য শিক্ষক এবং সমাজকর্মী হিসেবে পরিচিত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ছেলের নাম আমির চাঁদ শেখ। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। কৃষ্ণনগরের সেনপুর শ্যামনগর পাড়ার বাসিন্দা আমির চাঁদ শেখ এলাকারই একটি প্রাইমারি স্কুলের প্যারা টিচার। সামাজিক নানা কাজকর্ম করে থাকেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত। 2024-এ তাঁর মা রাবেয়া বিবি চোখদানের অঙ্গীকার করেন। রবিবার তিনি হার্ট অ্যাটাকে মারা যান। স্বেচ্ছাসেবী সংস্থায় ফোন করেন তাঁর ছেলে আমির চাঁদ। তারা রাবেয়া বিবির কর্নিয়া নিয়ে যায়। এরপরেই প্রতিবেশীদের অভিযোগে সমাজসেবী আমির চাঁদ এবং পরিবারের আরও 4 জনকে গ্রেফতার করে পুলিশ। অনেকেরই প্রশ্ন, দেহদান অঙ্গদান করা তো গণতান্ত্রিক অধিকার, তাহলে এই গণতান্ত্রিক অধিকার অনুযায়ী কাজ করার জন্য কেন গ্রেফতার করা হলো? কৃষ্ণনগর পুলিশের দাবি, আইন শৃঙ্খলার কথা ভেবেই নাকি 5 জনকে গ্রেফতার করা হয়েছে। যেরকম অভিযোগ ছিল, এটা একটু সেন্টিমেন্টাল ম্যাটার আছে, একটা ইমোশনাল ম্যাটার আছে। গ্রামে যেটা সিচুয়েশন ছিল, ওকে রেস্কিউ করা আনা হলো, তারপর যেটা এফআইআর ছিল, এটা ইজ আ ভেরি হিনাস এফআইআর। So on the basis of the FIR, as per the legal procedure, he was arrested and produced before court. অনেকেরই প্রশ্ন, কোথাও এখন বাল্যবিবাহ হলে কি করবে পুলিশ? স্থানীয়রা যদি বাল্যবিবাহের পক্ষে দাঁড়ান, তাহলে আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে পুলিশ কি বাল্যবিবাহ আটকাবে না? তারা যদি ডোনেট করেই থাকে, তাহলে এখানে কোনো অপরাধ হয়েছে বলে অন্তপক্ষে আমি মনে করি না। তিনি যদি তার চোখটাকে দান করতে চান, সেটা তো একটা নোবেল কজ। সেইটা করতে গিয়ে যদি পারিপার্শ্বিক যারা লোকজন আছে তারা যদি এরকম একটা বোকার মতন কাজ করে, সেটা তো খুব দুঃখজনক। পুলিশের এই গ্রেপ্তারির কোনো কারণ নেই,
কোনো কারণ নেই, এটা গ্রেপ্তার মানে বেআইনি গ্রেপ্তার। পাড়া প্রতিবেশী যেখানে কি বক্তব্য থাকতে পারে সেটা আমার বোধগম্য হচ্ছে না এক, কিন্তু পুলিশ এত প্রোঅ্যাক্টিভ ভাবে কি করে ওনাকে অ্যারেস্ট করলো সেটা আমি বুঝতে পারছি না। যদি পরবর্তীকালে এটা প্রমাণিত হয় এই চক্ষু দান সেটা নিয়ম মতন, নিয়ম মাফিক এবং আইন মাফিক হয়েছে, তাহলে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে সবার আগে এটা প্রশ্ন আসবে এবং পুলিশের এই কর্মকাণ্ড সেটা কিন্তু আদালতের কাছেও বিচার্য হবে। অনেকের দাবি, অঙ্গদান বা চক্ষুদান নিয়ে সচেতনতা বাড়ানোয় জোর না দিয়ে এভাবে পুলিশ গ্রেপ্তার করলে তাতে ভুল বার্তা যাবে, সাধারণ মানুষের মনে হয়তো ভয় তৈরি হয়ে যাবে। চক্ষুদান মানে মানুষের আলো দান। এক একটা পরিবার যাদের বাড়িতে অন্ধত্ব আছে তারা জানে এর মূল্য কতটা। পুলিশ কতটা অশিক্ষিত, কতটা আইনে অজ্ঞ, তারা এই কাজটা করল। তারা বলছে মায়ের নাকি সম্মতি নেই। মায়ের সম্মতি দরকার হয় না। যদি মৃত্যুর পরে যে উত্তরাধিকারী যারা থাকে, তার আইনসঙ্গত উত্তরাধিকারী, তাদের ওই অধিকার আছে, বরঞ্চ তাদের সম্মতিটাই প্রধান। এবং আমরা এটাও খবর নিয়ে দেখেছি যে তার মায়েরও সম্মতিপত্র আছে। পুলিশ এই ভয়াবহ পদক্ষেপ, এইটা গোটা চক্ষুদান আন্দোলনকে, দেহদান আন্দোলনকে অনেক দূর পিছিয়ে দেবে। 2024 সালের 17ই অক্টোবর একটি শিবির হয়, সেখানে তিনি অঙ্গীকার করেছিলেন যখন চক্ষুদান হয় তখন কিন্তু কোনো রকম কোনো গন্ডগোল হয়নি, সুষ্ঠুভাবেই চোখটা দান হয়েছিল। পরিবারের সবাই সম্মতি দিয়েছে। আমার মনে হচ্ছে অশিক্ষিত পুলিশ জানেই না যে কি কাজটা তারা করে, তারা যে মহান কাজটা করেছে, তাদের থানায় নিয়ে গিয়ে সম্মান দেওয়ার কথা ছিল, তাদেরকেই অ্যারেস্ট করে দিয়েছে। ভাবুন। নিউজ 18 বাংলা। আখতার আলী, আরজিকরের এই প্রাক্তন ডেপুটি সুপারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তারপরেও তাকে কেন গ্রেফতার করছে না সিবিআই? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কি দ্বিধায়? আখতার আলী আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার। তাকে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি নির্দেশ দিয়েছে আলিপুর সিবিআই আদালত। কিন্তু সোমবার আদালতে হাজিরই হলেন না আখতার আলী। সিবিআই তদন্তকারী অফিসার আদালতেই নাকি ঠায় তাঁর অপেক্ষায় বসে থাকলেন। এখানেই প্রশ্ন, আখতারকে কেন গ্রেফতার করছে না সিবিআই? আরজিকর ধর্ষণ খুনে সিবিআই তদন্ত নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। অসন্তোষ প্রকাশ করেছে নিহত তরুণীর পরিবারও। তাই কি আরজিকর দুর্নীতি মামলায় অভিযোগকারীকে গ্রেফতারে দ্বিধায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা? আরজিকরে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ তুলে 2024-এ সরব হন আখতার আলী। হুইসল ব্লোয়ার হিসেবে নিশানা করেন তখনকার অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। টালা থানায় অভিযোগ দায়ের করেন আখতার আলী। শুক্রবার তাঁর বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এর আগে আদালতে 5 বার হাজিরা দেননি আখতার আলী, তাই তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। শুক্রবার আখতারের দাদা দাবি করেন তার ভাইয়ের নাকি অপারেশন হবে, অথচ এর পরের দিনই আখতারকে নাকি ছুটি দিয়ে দেয় নার্সিংহোম। সেখান থেকে বেরিয়ে সোজা আলিপুর আদালত। দাবি করেন আইনজীবী না থাকায় আত্মসমর্পণ করতে পারেননি। দেরি হয়ে গেছে, আমি হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে এসেছি এবং আমার অ্যাডভোকেট আসেননি, তো অ্যাডভোকেটের সঙ্গে সারেন্ডার করতে হবে। তো আমি আবার সোমবার সারেন্ডার করব। শনিবারই প্রশ্ন ওঠে, যার বিরুদ্ধে সিবিআই আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সেই আখতারই আলিপুর কোর্টে এলেন, তবুও তাকে কেন গ্রেফতার করল না সিবিআই? রবিবার আখতার আলীর হাওড়ার 2টি বাড়িতে যায় সিবিআই। সেখানে তাকে পাওয়া যায়নি, ফোনেও পাওয়া যায়নি বলে দাবি সিবিআই। সোমবার সকাল 10টা সিবিআই তদন্তকারী অফিসার আলিপুর আদালতে পৌঁছন। এরপর বিকেল 4টে পর্যন্ত 6 ঘন্টা তিনি বসেই রইলেন। কখন আখতার আত্মসমর্পণ করবেন সেই অপেক্ষা করে গেলেন। এখানেই অনেকের প্রশ্ন। শনিবার আখতার আলী কোর্টে যাওয়া সত্ত্বেও সেদিন তাকে কেন গ্রেফতার করেনি সিবিআই? শুক্রবার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, তারপর এতদিনেও কেন গ্রেফতার করা হলো না? আখতারকে গ্রেফতারিতে কি তাহলে দ্বিধায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা? আরজিকরে ধর্ষণ খুনের মামলায় সিবিআইয়ের ভূমিকায় প্রশ্ন উঠেছে। এ নিয়ে কি চাপে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? তাই কি আরজিকর দুর্নীতি মামলায় অভিযোগকারীকে গ্রেফতার করার ক্ষেত্রে দ্বিধায় সিবিআই? নিউজ 18 বাংলা। আজ ফের আলিপুর কোর্টে যেতে পারেন আখতার আলী। আত্মসমর্পণ করতে চেয়ে আবেদনের তোড়জোড়। সিবিআই কোর্টের বিচারক আজও ছুটিতে, সেক্ষেত্রে অন্য বিচারকের এজলাসে আবেদন। আরো বিস্তারিত জানবো, অমিত সরকার রয়েছে আমার সঙ্গে। অমিত।
মেডিকেল কলেজের ডেপুটি সুপার, প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী, তিনি পৌঁছে গিয়েছেন আলিপুর বিশেষ সিবিআই আদালতে 2 নম্বর এজলাসে। কিন্তু আজ এজলাসের বিচারক কিন্তু এজলাসের বিচারক ছুটিতে। সেই জায়গা থেকে তাকে সিবিআই কোর্ট নম্বর 1-এ তাকে আবেদন করতে হবে আত্মসমর্পণের। তো এখানে বারবার যে প্রশ্নটা উঠছে যে শুক্রবার, অর্থাৎ গত শুক্রবার এই আক্তার আলীর বিরুদ্ধে নন বেলেবল অ্যারেস্ট ওয়ারেন্ট বা জামিন অযোগ্য ধারাতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে স্পেশাল সিবিআই কোর্ট 2 আলিপুর কোর্টে। সেক্ষেত্রে আজকে মঙ্গলবার হয়ে গেল, মাঝে যে 4টা দিন কেন সিবিআই এই আক্তার আলীকে গ্রেপ্তার করলো না? আক্তার আলীকে গ্রেপ্তার করার ক্ষেত্রে কোথাও কি দ্বিধাই রয়েছে সিবিআই? এই প্রশ্ন ইতিমধ্যে তুলতে শুরু করেছেন এই মামলায় থাকা অন্যান্য অভিযুক্তদের আইনজীবীরা। তাদের বক্তব্য যে শুক্রবার যখন আদালতের তরফে নির্দেশ জারি করা হচ্ছে, তদন্তকারী অফিসারকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হচ্ছে, তাহলে কেন অপেক্ষা করা হচ্ছে? শনিবার দিন আত্মসমর্পণের জন্য এলেন, তার সঙ্গে আইনজীবী ছিলেন না, তিনি আবেদন করতে পারলেন না, আত্মসমর্পণ করতে পারলেন না। কোর্ট থেকে বেরিয়ে অনেকটা সময় কোর্টের বাইরে আক্তার আলী কিন্তু দাঁড়িয়েছিলেন, অপেক্ষা তার জন্য নাটক করছিলেন। সেই সময় কেন সিবিআই এসে গ্রেপ্তার করলো না? গতকাল আমরা দেখলাম প্রায় দিনভর 6 থেকে 6.5 ঘন্টা তদন্তকারী অফিসার এজলাসে এসে বসে থাকলেন, কখন আক্তার আলী এসে আত্মসমর্পণ করবেন। এখানে কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে কি তদন্তকারী অফিসারের কি দায়িত্ব নয় যে অর্ডার বা যে নির্দেশ দেওয়া হয়েছে আক্তার আলীকে গ্রেপ্তার করার ক্ষেত্রে সেই নির্দেশ কার্যকর করা? তাহলে কেন অযথা কালকে সময় নষ্ট করলেন? সকাল 10টা থেকে বিকেল 4টে 4:30 পর্যন্ত এজলাসেই তিনি বসে থাকলেন, কখন অভিযুক্ত এসে আত্মসমর্পণ করবে? কেন এই ধরনের মনোভাব দেখা যাচ্ছে সিবিআই তদন্তকারী অফিসারের মধ্যে? এই নিয়ে প্রশ্ন হচ্ছে। এবং আজকে আক্তার আলী আবারও সিবিআই আদালত তিনি এসছেন, যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে তিনি আত্মসমর্পণ করতে চান। কিন্তু আজকে যে বিষয়টা হতে চলেছে যে আজকে যেহেতু যে আদালতে মামলা চলছে, অর্থাৎ আলিপুর কোর্টের সিবিআই 2 নম্বর কোর্টে যে মামলা চলছে, সেখানে সেই কোর্টের বা সেই এজলাসের বিচারক আর ছুটিতে রয়েছেন। এখানেই কিন্তু যেটা আইনি সমস্যাটা তৈরি হতে চলেছে, যেহেতু বিচারক এই মুহূর্তে নেই, তাহলে সেই এজলাসে কিন্তু তিনি আবেদন করতে বা পুট আপ করতে কিন্তু পারবেন না। কিন্তু তাকে 1 নম্বর কোর্টে গিয়ে তাকে আবেদন করতে হবে। এবার 1 নম্বর খবর দিন ভরে এবার যে খবরের দিকে নজর রাখবো, জমি দখল জলাশয় ভরাটের চেষ্টা। বিধাননগরে 2 নম্বর ওয়ার্ডে বিক্ষোভের মুখে বিধায়ক তাপস চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ। নরেন্দ্রপুরের নাজিরাবাদের পর রাজারহাটে বেড়াবেড়ি দক্ষিণ পাড়ায় মাঠ জলাশয় দখলের চেষ্টা। বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মদতের অভিযোগ, এলাকাবাসীর অভিযোগ অস্বীকার বিধায়কের। আপনাদের দেখিয়েছিলাম যে নরেন্দ্রপুরের নাজিরাবাদের পর রাজারহাট, যেখানে মাঠ জলাশয় দখলের চেষ্টা এবং সেখানে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সরব স্থানীয়রা, যা মানতে নারাজ শাসক দলের বিধায়ক। পুরো এর মূলে আছে তাপস চ্যাটার্জি এই জিনিসটাকে করা। কোম্পানি তারা করছেন তাদের জমিতে কোনো পুকুর আলাদা আছে, পুকুর কোনো ভরাট করার কোনো ব্যাপার নেই। আমার বিরুদ্ধে অভিযোগ করে যদি কেউ 1-2 জন বলে থাকে তাহলে আমাদের হয়তো বিরোধী। ওখানে বসতি আমি নিজেই বসিয়েছি, কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে আর কোনো বক্তব্য থাকলে নিশ্চয়ই হচ্ছে সেটা আমরা সবাই মিলে বসে করবো। সোমবার ঠিক হয়েছে, বসে সবাই মিলে বসে সেটাকে ঠিক হবে। আকাঙ্ক্ষা মোড় থেকে সোজা চলে গেলে রাজারহাটের বেড়াবেড়ি দক্ষিণ পাড়া, বাঁদিকে খেলার মাঠ, পাশেই জলাশয়, সব মিলিয়ে কয়েক বিঘা জমি, কোটি টাকার সম্পত্তি। অভিযোগ, এখানেই জমি হাঙরের নজর পড়েছে। মাঠ এবং জলাশয় দখলের চেষ্টা করে প্রমোটিং এর ছক। এই জায়গাটা আমাদের ছিল, তারপরে এখানে সব দাদারা এসছে টাকা খেয়ে বলি যে এই জায়গাটা আমরা ঘিরবো। আজাদ দাদা এসেছিল, তারপরে বেনু এসেছিল। আজাদ হচ্ছে গুন্ডা। স্থানীয়দের দাবি, শনিবার এই মাঠ ও জলাশয় ঘিরতে আসেন কয়েকজন। বাসিন্দাদের বিক্ষোভের মুখে শেষমেশ তারা পিছু হটেন। স্থানীয়দের দাবি, মাঠ ও জলাশয় দখলের এই চেষ্টা, এর পিছনে রয়েছেন রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কর্মী আজাদ।
পুরো এর মূলে আছে তাপস চ্যাটার্জি। তাপস চ্যাটার্জি এই জিনিসটাকে করাচ্ছে। দুষ্কৃতীরা এসে আজাদ নামক যে ছেলেটা রয়েছে সে এসে এখানে এসে আমাদের ধাক্কা দেখে দিয়েছে, বলছে তোরা এখান থেকে উঠেই আমরা মাঠ ঘিরবো। তৃণমূলই করে, তাপস চ্যাটার্জি ঘনিষ্ঠ। ওখানকার কোম্পানি তারা করছেন তাদের জমিতে কোনো পুকুর আলাদা আছে, পুকুর কোনো ভরাট করার কোনো ব্যাপার নেই। আমার বিরুদ্ধে অভিযোগ করে যদি কেউ একজন দুজন বলে থাকে তাহলে আমাদের হয়তো বিরোধী। ওখানে বসতি আমি নিজেই বসিয়েছি, কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে আর কোনো বক্তব্য থাকলে নিশ্চয়ই হচ্ছে সেটা আমরা সবাই মিলে বসে করবো। সোমবার ঠিক হয়েছে, বসে সবাই মিলে বসে সেটাকে ঠিক হবে। রাজারহাটের বেড়াবাড়ি দক্ষিণ পাড়া থেকে মিনিট 40-এর দূরত্বে নরেন্দ্রপুরের নাজিরাবাদ। এখানেও জমি হাঙরদের দৌরাত্ম্যের অভিযোগ। বছরের পর বছর ধরে একের পর এক জলা জমি বুঝিয়ে তৈরি করা হয়েছে বেআইনি নির্মাণ। এই দেখুন নাজিরাবাদের স্যাটেলাইটের ছবি। 1985 সালে কি ছিল আর এখন কি হাল। 85-তে সবুজে সবুজ, আর এখন সেই জলা জমিতে ব্যাঙের ছাতার মতো নির্মাণ। নাজিরাবাদের জমি হাঙরদের বিরুদ্ধে একাধিক এফআইআর হয়েছে, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি। এবার সেই নাজিরাবাদ থেকে 40 মিনিটের দূরত্বে রাজারহাটে জমি হাঙরের দৌরাত্ম্যের অভিযোগ। নিউজ 18 বাংলা। একটা ছবি দেখাই আপনাদের, ছবিটা দেখুন। জলপাইগুড়ির যে শিব মন্দিরের ছবি দেখছেন, এই শিব মন্দির বড় শিব মন্দির। শিবরাত্রি উপলক্ষে প্রচুর মানুষ এখানে আসেন, আর এই শিব মন্দিরই যে কোনো সময় নদীর গ্রাসে চলে যেতে পারে, অর্থাৎ নদী ভাঙনে ভাসতে পারে শিব মন্দির। জলপাইগুড়ির বড় শিব মন্দির ঘিরে রীতিমতো আশঙ্কা। শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, স্বাভাবিকভাবেই শিবরাত্রির দিন মানুষজন আসেন, মেলা বসেন, এবং এখনো পর্যন্ত ভাঙন রোধে প্রশাসনের তরফে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে নদীর ভাঙনে না ভাসে এই শিব মন্দির? দেখো, এই বছর কিছুটা রক্ষা পেলেও কিন্তু আগামী বর্ষার পরবর্তী সময়ে এই মন্দির এবং এই মূর্তি রক্ষা করা যাবে কিনা সেটাই কিন্তু সবচেয়ে বড় আশঙ্কার কারণ। কারণ গত বর্ষায় যেটা লক্ষ্য করা গেছে যে পাঙ্গা নদী অনেকটাই কিন্তু বাঁক নিয়ে মন্দিরের কাছাকাছি চলে এসেছে, এতটাই কাছে যে এই বর্ষায় যদি আবার রুদ্রমূর্তি ধারণ করে নদী, তাহলে যেরকম সবচেয়ে উঁচু যেটাকে বলা হয় জলপাইগুড়ির শিব মূর্তি, সেই মূর্তি এবং কি সংলগ্ন যে মন্দির রয়েছে তা কিন্তু বিপন্ন হতে পারে। এই আশঙ্কা থেকেই কিন্তু স্থানীয় বাসিন্দারা আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প নিয়ে যখন গ্রামে সভা হয়েছিল সেই সময় কিন্তু তারা প্রশাসনের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এছাড়া সেচ দপ্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে কিন্তু তারা আলাদা করে চিঠিও পাঠিয়েছিলেন, এবং প্রশাসনের তরফেও কিন্তু বিষয়টি নথিভুক্ত করা হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের সময়, এবং সেচ দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে। বাসিন্দাদের যেটা আশঙ্কা, এই এখনই যদি খুব দ্রুততার সঙ্গে যদি বর্ষা আসার আগে এই ভাঙন প্রতিরোধের কাজ শুরু না করা যায় তাহলে হয়তো এই শিবরাত্রিকে তারা পার করতে পারবেন, কিন্তু আগামী শিবরাত্রি কি হবে, এই মন্দির এবং মূর্তির অবস্থা কি হবে সেই নিয়ে কিন্তু তারা আশঙ্কিত। বেশ, ধন্যবাদ। নদী ভাঙন আমাদের যে ভুষাপাড়া শিব মন্দির যে আছে সেই মন্দিরের একেবারে ধারে কাছে আছে। দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের ইরিগেশন দপ্তর, জেলা পরিষদ, বিডিও এই সমস্ত জায়গায় আমরা দরবার করছি, কিন্তু আমরা ফলপ্রসূ হই নাই। তবু ওরা মাঝে মধ্যে আসে, এটাকে তদন্ত করে, কিন্তু ওইটুকুই শেষ। পরবর্তীতে কাজের কোনো নমুনা আমরা দেখতে পাই না। কি চাচ্ছেন? আমরা চাচ্ছি একটা বল্ডার শোল্ডিং যদি হয়, সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার আমরা দরবার করছি। আমি যখন আমাদের পাড়া আমাদের সমাধান ওখানে ক্যাম্প করতে গেছিলাম তখন ওখানকার মানুষরা আমাদেরকে এটা বলেছিল, এবং তারপরে আমি সেচ দপ্তরের সাথে কথা বলি, এবং সেই স্কিমটা কিন্তু সেচ দপ্তরে ধরা হয়ে গেছে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে। কাজটা কখন শুরু হবে, যেহেতু ওই দপ্তর থেকে কাজ হবে, সেটা আমি ওনাদের সঙ্গে কথা না বলে বলতে পারছি না, কিন্তু আমি জানি এটা ওই কাজটা অ্যাকশন প্ল্যানে ধরা হয়ে গেছে। পানিহাটি বাসীর জন্য ভালো খবর, ফের খুলছে মাতৃসদন। 17 বছর পর খুলছে মাতৃসদন। হাসপাতালে 2001-এ উদ্বোধন হয় মাতৃসদন। হাসপাতালে 2008-এ বন্ধ হয়ে যায় এই মাতৃসদন হাসপাতাল। ফের খুলছে পানিহাটি মাতৃসদন। কবে খুলছে, কবে থেকে খুলছে, কি উদ্যোগ নেওয়া হয়েছে জানবো। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর,
দেখো, পানিহাটির মাতৃসদন হাসপাতাল 2001 সালে এর উদ্বোধন করা হয়েছিল এবং তারপরে 2008 সালের শেষের দিকে এই মাতৃসদন হাসপাতালটি বন্ধ হয়ে যায় এবং মূলত পানিহাটি পৌরসভা এলাকার গর্ভবতী মহিলাদের প্রসবের জন্যই এই মাতৃসদন হাসপাতাল তৈরি করা হয়েছিল। বন্ধ হয়ে যাওয়ার ফলে কিন্তু যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল পৌর এলাকার যারা মানুষজন, কারণ ইতিমধ্যেই পানিহাটির জনসংখ্যা প্রায় 6 লক্ষের কাছাকাছি পৌঁছেছে। সেই জায়গায় দাঁড়িয়ে পানিহাটি পৌরসভার কাছে কিন্তু তারা লিখিত আবেদন করেছিলেন যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন। সেই জায়গা থেকে পানিহাটি পৌরসভা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথাবার্তা বলার পরেই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যখন সিগন্যাল পায় তখন সেই পৌর বোর্ডে এই সমস্ত বিষয়টি, অর্থাৎ এই যে মাতৃসদন হাসপাতাল চালু হওয়ার যে সিদ্ধান্ত সেটা কিন্তু বাস্তবায়িত হয় এবং সেখানে পৌর বোর্ডে পাস হয়। 25 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবার খুলতে চলেছে পানিহাটির মাতৃসদন। বলাগড়ের আদরের নৌকা, হুগলির বলাগড়ের প্রাচীন নৌকা শিল্প কি এবার জিআই তকমা পাচ্ছে? আশায় বুক বাঁধছেন শিল্পীরা। হুগলির বলাগড়, নৌকার নামে তার নাম, বলাগড়ের আদরের নৌকা। ইতিহাস বলে এখানকার নৌকা শিল্প 400 থেকে 500 বছরের পুরনো। এবার জিআই অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন তকমা পেতে চলেছে বলাগড়ের নৌকা। 2023-এ জিআই এর জন্য আবেদন করা হয়। প্রক্রিয়া শুরু হয় 2022 থেকে। কোনো অঞ্চলের নির্দিষ্ট কোনো পণ্যকে তার বৈশিষ্ট্যের জন্য জিআই ট্যাগ দেওয়া হয়। এর জেরে পণ্যের আইনি সুরক্ষা নিশ্চিত হয়। জিআই এর জন্য আমাদের আবেদনটা 2023-এ করা হয়েছে। তার আগে 2022 থেকে আমরা কাজ শুরু করেছিলাম জিআই পাওয়ার জন্য, সমবায় তৈরি, ইত্যকার কাজগুলো, গবেষণা পদ্ধতি, এই সম্পূর্ণটাই করেছে ওয়েস্ট বেঙ্গল ল ইউনিভার্সিটি সল্টলেকের। এবং সেই কাজে গবেষণার সহায়তার জন্য ওনারা আমার কাছে এসেছিলেন। জিআই ঘোষণা হতে আমার কাছে যা খবর আছে যে মোস্ট প্রবাবলি এপ্রিল মাস ফার্স্ট গড়িয়ে যাবে। বলাগড়ে একসময় তৈরি হতো ডিঙি, ব্যবহার হতো বাবলা বা শাল কাঠ, কাঠের সঙ্গে কাঠ জোড়া হতো, কোনো পেরেক ব্যবহার হতো না। এখন অবশ্য পেরেক দিয়ে কাঠ জুড়ে নৌকা তৈরি হয়। একসময় 24 পরগনার বিভিন্ন জায়গা থেকে নৌকার বরাত মিলত। কালের নৌকায় সময় ভেসেছে, চাহিদা কমেছে বলাগড়ের নৌকার, বিক্রি কমেছে, কমেছে মজুরি। অনেক শিল্পী এখন অন্য পেশায়, কেউ কেউ আঁকড়ে বেচে। জিআই তকমা পেলে লাভ হবে বলে মনে করছেন শিল্পীরা। জিআইটা পেলে অনেক লোক জানতে পারবে শিল্প আছে একটা, সেখানে মালপত্র তৈরি হয়, গেলে আমরা সেখানে গেলে পাবো, এলে নৌকোর চাহিদাটা বাড়বে। আর্থিকভাবে লাভবান বলতে আমরা যদি আসে খদ্দের একটা দুটো পেলে পরে আমরা তো এই বিক্রি মাল বিক্রি করতে হবে, এটার মধ্যে আসা। এখান থেকে যদি প্রচারের মাধ্যমে এটা একটা মার্কেট আমরা পাই এক্সট্রা, সেক্ষেত্রে জিআই তকমা জন্য আমাদের উপকারে লাগতে পারে। নৌকাটা যদি বিভিন্ন স্টেটে যায়, এখান থেকে ঝাড়খণ্ডে যাচ্ছে, আদার স্টেটে যায়, একটা প্রচারের মাধ্যম দিয়েই তো জিনিসটা মার্কেটটা হয়। এই বোট ট্যুরিজমের কাজে লাগে। একসময় বলাগড় থেকে সপ্তগ্রাম যাতায়াতের প্রধান মাধ্যম ছিল নৌকা। সপ্তগ্রামে ছিল বন্দর, বাণিজ্যের জন্য নৌকার ব্যবহার ছিল। এখন নৌশিল্পীদের জন্য তৈরি হয়েছে সমবায়। তাদের নৌকা শিল্প জিআই ট্যাগ পেলে লাভ হবে অনেকটাই, মনে করছেন শিল্পীরা। জিআই তকমা যে আমরা পাচ্ছি বা পাবো সেরকম পজিশন আমাদের হয়ে গেছে, বা আমাদের একটা মার্কেট তৈরি করে দেয়, তাহলে সেই জায়গায় হয়তো বা বাইরে থেকে কাস্টমার যদি আসে তাহলে হয়তো আমরা উপকৃত হব। হুগলির বলাগড় থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা।